বাবা আপনি রেডি হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ আমি রেডি। গরম জলে স্নান করেছিলেন বাবা? হ্যাঁ ফার্স্ট ক্লাস করে গরম জলে আমি স্নান করে নিচ্ছি অনেকক্ষণ আগে। তারপরে দেখো না পাঞ্জাবি টাঞ্জাবি পরে এই রেডি হয়ে বসে পড়লো। খুব সুন্দর লাগছে দেখতে। বলছি যে আজ আমাদের ওই অফিসের উদ্বোধন বলে আমাকে তো সকাল সকাল যেতে হচ্ছে। আপনি কি আমার সাথে এখনই যাবেন? মানে আপনি চাইলে কিন্তু আপনি পরে যেতে পারতেন বাবা, টিঙ্কা আপনাকে নিয়ে যেত। সকাল থেকে গিয়ে ওখানে বসে থাকবেন, যদি শরীর টরীর খারাপ করে আমি সেই জন্য বলছিলাম। আমি তো এখনই যাবো মা, আজ তোমার অফিসের উদ্বোধন প্রথম দিন। হ্যাঁ অফিসে হয়তো অনেকে আছে, ওরা সব কাজ করে নেবে, আমার কোনো হেল্প লাগবে না। তবু একটু আগে যাই, যদি কোনো হেল্প করতে পারি। এবার আমি তোকে ডিঙ্কা বলে চিনতে পারছি। সেদিন তুই আমার কাছে একদম অচেনা হয়ে গেছিলি, তোকে আমি চিনতেই পারছিলাম না, কিরকম অন্যরকম ব্যবহার করছিলি রে। জানি মা, আসলে পার্সোনাল ক্রাইসিস বড় জটিল জিনিস, মানুষকে তার সংসার সম্পর্কে উদাসীন করে দেয়, মাঝে মাঝে খুব মিনও করে দেয় মা। পার্সোনাল ক্রাইসিস মানে কি? পার্সোনাল ক্রাইসিস? না কিছু না। দেখ ডিঙ্কা, একটা বয়সের পর না ছেলে মেয়েকে বারবার জিজ্ঞেস করা যায় না কি হয়েছে কি হয়েছে বলে, যতক্ষণ না সে নিজে থেকে সব কথা খুলে বলতে চায়। আগে তো তুই আমায় সব কথাই বলতিস, আজকাল তো নিজে থেকে কিছুই বলিস না, কেন রে? তোমার কি হয়েছে দাদু ভাই? তোমরা ইয়াং ছেলে, তোমাদের যদি এত মন খারাপ হয় আমরা কোথায় যাই বলো তো? তোমরা তো ইয়াং ছেলে, তোমাদের হাতেই তো পৃথিবীটা। তোমরা যেমন করে করবে পৃথিবী তেমন তৈরি হবে। কি হয়েছে বল না আমায়। ছাড়ো না মা, কিছু হয়নি। আসলে সেদিনকে পাড়ার সব লোকেরা এসে আমাদেরকে অ্যাকিউজ করছিল, তোমার নামে খারাপ কথা বলছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। তো বিশ্বাস করো মা, আমি কিন্তু কথাগুলো মিন করে বলিনি। এই প্রসঙ্গটা আর তোলার কি দরকার আছে ডিঙ্কা? তুই তো সেদিন রোহিত আঙ্কেলকে গিয়ে সরি বলে এসেছিস, আর তুই লোক দেখানো সরি বলিসনি, মন থেকে সরি বলেছিস। সেটা আমি আর রোহিত আঙ্কেল খুব ভালো করে বুঝতে পেরেছি। দেখছিস তো মানুষটা চলে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। উনি তো এখানে থাকতে আসেননি না, সারা পৃথিবী জুড়ে যার কাজ সে তো একটা জায়গায় বাধা পড়ে থাকতে পারে না। আমরা কিন্তু খুব হেল্পলেস হয়ে যাব। কেন বাবা? উনি তো এতদিন ছিলেনই না, হেল্পলেস হওয়ার তো কিছু নেই। যখন ছিল না সে কথা আলাদা, যখন ছিল না তখন তো আমার বুয়া ছিল, এখন তো বুয়া আমার কাছে নেই। আপনার ছেলে হয়তো আপনার ছিল বাবা, কিন্তু আমার জন্য আপনার ছেলে কোনোদিনই ছিল না। দুঃখ করো না মা, প্রত্যেকটা মানুষের জীবন একই নিয়মে চলে না। তোমার জীবন অনেক বড় উদ্দেশ্য আছে, অনেক বৃহত্তর লক্ষ্য। সেই জন্যই তুমি এই ছোট সংসার থেকে বেরিয়ে বৃহত্তর সংসারে পা রেখেছ। দুঃখ করেও কি কোনো লাভ আছে ডিঙ্কা? তোর পাপা যখন আমার সামনে দাঁড়িয়েই বলেন আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার তোমার নেই, তখন তো সে জুন গুহকে মিন করেই বলে। অথচ কদিন আগেই যখন তোদের বাবা হসপিটালে ছিল তখন যাকে এসব কথা। আফটার অল নিজের বাবা তো। আমি আমার জন্মটাকে, আমার জন্মদাতাকে তো অস্বীকার করতে পারি না। সত্যি পাপার সাথে আমার অনেক মুহূর্ত কেটেছে, আর এটাও সত্য বাবা তোমাকে অনেক অপমান করেছে। পুরো বিষয়টাই খুব জটিল মা। মাঝে মাঝে মনে হয় পাপা যদি আমার নিজের পাপা না হতো, তোমায় করা প্রত্যেকটা অপমানের জবাব আমি লোকটাকে দিতাম। আমার কোনো প্রতিশোধ স্পৃহা নেই রে ডিঙ্কা। আমি সত্যি কারোর ওপর কোনো রিভেঞ্জ নিতে চাই না।
আমি শুধু এইটুকুনি চাই, এতগুলো বছর তো অনেক অসম্মান করেছে, এখন ব্যাস ওই অসম্মানটুকুনি না করুক ব্যাস। সত্যি বলছি, ওই অসম্মানের ভারটা না আমি আর আর বইতে পারি না রে। আমার আমার খুব কষ্ট হয়। এক এক সময় মনে হয় বৌমা তোমাকে মুক্তি দিয়ে দিই। কি বললেন বাবা? দেখো বৌমা, তুমি তো আমার জন্যই এখানে পড়ে আছো, এটা তো ঠিক। এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছি, এটা তো একটা আনুষ্ঠানিক পদ্ধতি, কিন্তু তোমার সব অসম্মানকে তো আমি ঠিক মতো আটকাতে পারছি না, খালি তোমাকে আগলে আগলে রাখছি। নিজেকে পুরো স্বার্থপর মনে হচ্ছে বৌমা, ভীষণ স্বার্থপর মনে হচ্ছে। তুমি যদি চলে যাও বৌমা, এই বুড়োটা কিন্তু আর বাঁচবে না। আমি জানি আমার বয়স হয়েছে, আমার চলে যাওয়ারই কথা, কিন্তু জানো তো বৌমা, কিছুতে যেতে ইচ্ছে করে না, পৃথিবীতে থাকার বড় লোভ। বাবা, আজ আমাদের অফিসের উদ্বোধনী অনুষ্ঠান, একটা ভালো দিন, আজ এই সমস্ত আলোচনা না করলেই তো ভালো হতো। জানো দাদু ভাই, আমার মনে হয় আমি যদি এই সময় নিজেকে আরো ডেভেলপ করতাম, তাহলে এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যেতাম, তোমাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখতাম। আচ্ছা টিঙ্কা, কে বলেছে তুই পারবি না? সময় কি চলে যাচ্ছে? আমি জানি তুই একদিন ঠিক পারবি। জানি না মা, মাঝে মাঝে আমার মনে হয় আমার পায়ের নিচের মাটিগুলো ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে আমাকে একবারে মাটির নিচে নিয়ে গিয়ে ফেলছে। হয়তো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। কেন তোমার এসব মনে হয় বলো তো দাদু ভাই? হ্যাঁ রে টিঙ্কা, অর্ণারা ভালো আছে তো? হ্যাঁ মা, অর্ণা একদম ভালো আছে। তোমায় জানাতে ভুলে গিয়েছিলাম, তুমি যেরকম চেয়েছিলে, আমি যেরকম চেয়েছিলাম, অর্ণা ঠিক সেরকমই আছে। মানে? অর্ণার ঘাট থেকে ভূত নেমে গেছে মা। অর্ণার জীবনে একমাত্র এখন সংকল্পই আছে। আসলে সংকল্প শরীর খারাপটা ওর জীবন সম্পর্কে ধারণাটা পুরো পাল্টে দিয়েছে। আমার সামনে ওরা কথা বলছিল, অর্ণা সংকল্পকে বারবার বলছিল ও যেন অর্ণাকে না বলে কোথাও না যায়, কারণ অর্ণা ওর এখন ওয়াইফ। ভালো আছে ওরা? যা হয়েছে ভালোই হয়েছে টিঙ্কা, খুব ভালো হয়েছে। হ্যাঁ জানি, আমিও মনে করি যা হয়েছে খুব ভালো হয়েছে। আর সত্যিই তো সংকল্প একটা অসাধারণ ছেলে, আমি ওর ফ্যান হয়ে গেছি। আর অর্ণা তোর বিয়ে করা বউ, নিয়ম করে বিয়ে করা। একটা কথা মনে রেখো দাদু ভাই, জীবনে যা কিছু হয় সব ভালোর জন্যই হয়। এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে বৌমা। আরে তোর বোন কি যাবে? দেখি একবার জিজ্ঞাসা করে। আসলে ও খুব ডিস্টার্বড আছে মা, পাড়া প্রতিবেশীর কথাগুলো ওরও খুব খারাপ লেগেছে। কিন্তু পাড়া প্রতিবেশীর কত দাম ওর কাছে, আর বাড়ির লোকের কোনো দাম নেই। ও যে রোহিত আঙ্কেলকে অপমান করেছে, সেটা কি শুধু রোহিত আঙ্কেলকেই অপমান করা, নিজের মাকে অপমান করা না? রোহিতের সামনে তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। আমি কতটা ছোট হয়ে যাচ্ছি বলতো ওনার সামনে, আর কতকাল সবার করুণার পাত্র হয়ে থাকবো বলতো। রোহিতদা ভদ্রলোক, তাই মুখে কিছু বলছেন না, কিন্তু মনে মনে নিশ্চয়ই ভাবছেন, দেখো দেখো শ্রীময়ীর অবস্থা দেখো।
ওর মেয়ে পর্যন্ত ওকে অপমান করতে ছাড়ে না। কি কপাল আমার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।